আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আইসিটি নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে আলোচনা, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং নিয়ে এখানে আলোচনা করছে। প্রোগ্রামিংয়ের ভাষা, প্রোগ্রামিংয়ের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম দেওয়া আছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং, এখানে দেওয়া আছে পাঠ্য বইয়ের 110 পৃষ্ঠা। আমরা যদি খেয়াল করে দেখি যে বাস্তব জীবনে আমরা কিসের সম্মুখীন হই, সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো সমস্যার সমাধানের মানে কি, সেটা হচ্ছে কি বাধা শনাক্ত করার প্রক্রিয়া, এটা বলা হয় সমস্যার সমাধান। 3 নম্বর বলতেছে যে সমস্যার সমাধান প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটা, সেটা হচ্ছে আপনার যে সমস্যা সংজ্ঞায়িত করা, যে আপনার যে সমস্যা সেটা আপনাকে কী হতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে সেটা, তারপর সেটা নিয়ে চিন্তা করবেন, তারপর বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করবেন, তারপর সেরা সমাধানটা আপনি করবেন। তাহলে চিন্তা করেন যে কোনো একটা সমস্যা যখন আমরা চারপাশে ঘটে 4টা ধাপ থাকে। প্রথম এই সমস্যাটা কীটা এটা আপনারা চিহ্নিত করবেন, প্রথমে সমস্যা কোনটা সেটা সংজ্ঞায়িত করবেন, চিহ্নিত করবেন, তারপর এটা কি করবেন, চিন্তা ভাবনা করবেন যে কীভাবে সমাধান করা যায়, তারপর বিকল্প সমাধান দেখবেন, বিকল্প মানে কয়েক ধরনের সমাধান দেখবেন, তারপর যেটা বেস্ট হবে ওইটা সমাধান করবেন। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি, সেটা হচ্ছে ভাষা ব্যবহার করে থাকি, ঠিক আছে। মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা। তো কম্পিউটারের কোন দুইটার সংখ্যা সরাসরি বুঝতে পারে, সেটা হচ্ছে আপনার 0 এবং 1। মনে রাখবেন কম্পিউটার পৃথিবীতে মাত্র দুইটা মানে সংখ্যায় বুঝতে পারে, সেটা হচ্ছে 0 এবং 1। আপনি যদি একটা বড় একটা প্যারাগ্রাফও লেখেন, কম্পিউটার কিন্তু সেই প্যারাগ্রাফ বুঝতে পারে না। আপনি যদি ভিডিও বলেন, অডিও বলেন, বিভিন্ন ধরনের কি বলে ওয়েবসাইটের লিঙ্ক বলেন, যাই বলেন না কেন, কম্পিউটার শুধু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। একটা শব্দ যদি লেখলেন যে আই লিভ ইন বাংলাদেশ, এই শব্দটা, এই বাক্যটাও যদি আপনি লেখেন আই লিভ ইন বাংলাদেশ, এইটাও কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার শুধু বুঝে কি 0 এবং 1। অর্থাৎ এই যে আই লিভ ইন বাংলাদেশ, এই কথাটা 0 এবং 1-এর মাধ্যমে কি হয়, মানে কনভার্ট হয়ে কম্পিউটারকে বোঝাইতে হয়। যেটা এটা ভিতরের বিষয়, যেটা আমাদেরকে জানা দরকার লাগে না, কারণ এটা নামই প্রোগ্রামিং। নিচে কোনটি প্রোগ্রামিং ভাষা, সেটা হচ্ছে পাইথন। স্প্যানিশ হচ্ছে মানুষের ভাষা, ল্যাটিন আর বাংলা হচ্ছে মানুষের ভাষা, কিন্তু পাইথন হচ্ছে আপনার কম্পিউটারের ভাষা। কম্পিউটারের বিভিন্ন ভাষা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ধীরে ধীরে পড়বো। তো মনে রাখবেন যে একটা প্রোগ্রামিং একটা ভাষা হচ্ছে পাইথন। বর্তমানে পাইথন খুবই জনপ্রিয়। একসময় পাইথন এত জনপ্রিয় ছিল না, তখন মানুষ খুব কম ইউজ করতো পাইথন। আর এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাইথন নিয়ে সবাই চিল্লাচিল্লি করতেছে যে পাইথন এখন ওয়ার্ল্ডে মানে একটা ট্রেন্ডিংয়ে আছে কি। তো প্রোগ্রামিং ভাষার কাজ কি, সেটা হচ্ছে আপনি নির্দেশ দাও। প্রোগ্রামের কাজ কি, ভাষার কাজ কি, ভাষার কাজ হচ্ছে কি আপনি কম্পিউটারকে নির্দেশ দাও যে এই কাজটা করো। যেমন আমার একটা ভিডিও এডিট করা লাগবে, তো আমি কম্পিউটারকে বুঝালাম যে এখান থেকে আমার ভিডিওটা এডিট করো। আমি যে বিভিন্ন দিনে ক্লিক করলাম বা মাউস দিয়ে ক্লিক করলাম বা টাচ করলাম মোবাইলের মধ্যে, ওইটাই বুঝাতেছে যে এটা প্রোগ্রামিং ভাষা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা গেলো যে এই ভিডিওর এই জায়গাটা কেটে গেছে সেটা, অথবা আমি কোনো একটা সাউন্ড অ্যাড করলাম সেটা, এটাই প্রোগ্রামিংয়ের ভাষা। তো প্রোগ্রামিংয়ের ভাষার উদাহরণ নয় কোনটা, সেটা হচ্ছে স্প্যানিশ। কারণ স্প্যানিশ হচ্ছে কি স্পেনের ভাষা, এটা মানুষের ভাষা। কিন্তু জাভা, C++ অথবা রুবি, এগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ের ভাষা, মানে কম্পিউটারের ভাষা, ঠিক আছে। তারপর দেখেন 9 নম্বর বলতেছে যে প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করে, সেটা হচ্ছে আপনার মেশিন কোডে। প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে। ওই যে আমরা যে এতগুলো লেখা লিখতেছি বাংলা ইংরেজিতে, কম্পিউটার যে লিখি, কম্পিউটার আদৌ বুঝে না, এগুলোকে ট্রান্সলেট করতে হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা, ওই যে বলছিলাম যে 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 বুঝে। আমি যদি লিখি যে মনে করেন যে লেখলাম যে আই লিভ ইন বাংলাদেশ, এই কথা কম্পিউটার বুঝে না। আই লিভ ইন বাংলাদেশ এই কথাকে কনভার্ট করে 0 এবং 1-এ বানাতে হয়। সেটাই কিন্তু এই প্রোগ্রামিংয়ের ভাষাগুলো করে থাকে, ঠিক আছে। কম্পিউটার একমাত্র 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, এটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেহেতু মেশিন, তাই কম্পিউটার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে, অন্য কোনো ভাষা বোঝে না। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1। আর অন্যান্য যত লেখা আছে, এই যে আমরা লেখা লিখতেছি, বাংলা লিখতেছি, আরবি লিখতেছি, ইংরেজি লিখতেছি, বিভিন্ন জায়গায় ক্লিক করতেছি, এইগুলো কিন্তু কম্পিউটার বুঝে না। এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা, যেগুলো আমরা বললাম পাইথন আছে, C++ আছে, জাভা আছে, এই যে আমরা বললাম সেইগুলো। তো এইগুলোকে আবার কি করে কনভার্ট করে এই কম্পিউটারকে আমরা বুঝাই 0 এবং 1 দ্বারা বুঝাই, ঠিক আছে। প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করে, সেটা মেশিন কোডে, ঠিক আছে। কম্পিউটার শুধু 0 1 ব্যতীত অন্য কোনো কিছু বুঝতে পারে না। তাই প্রোগ্রামিংয়ে যখন আমরা ভাষা যখন লিখি, আমরা যখন কোনো একটা লেখা লিখি, এই লেখাগুলোকে আবার কনভার্ট করতে হয়। যেমন আমরা যদি গুগল ট্রান্সলেটে যাই, তাহলে কী করি, আমরা বাংলা লিখলে তারা ইংরেজিতে লিখে দেয় না। একইভাবে আমরা যদি এই কম্পিউটারে কোনো একটা লেখা লিখি বা কোনো একটা কাজ করি, সেটাও ট্রান্সলেট হয়ে 0 এবং 1-এ দ্বারা কম্পিউটারকে বোঝায়। 10 নম্বর হচ্ছে কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা নির্দেশ লিখতে হয়, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা লিখতে হয়। মাদারবোর্ড, র্যাম, হার্ডওয়্যার, এগুলো হচ্ছে যন্ত্র, এগুলো হাত দিয়ে ধরা যায়, নাট বল্টে খোলা যায়, এগুলো কোনো প্রোগ্রামিং না। প্রোগ্রামিং মানে হচ্ছে সফটওয়্যার। প্রোগ্রাম মানে কি সফটওয়্যার।
11 নম্বর দেখেন যে কম্পিউটার কোন ভাষাকে সহজে নিজের ভাষা বুঝতে পারে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। যেটা কম্পিউটার কোন ভাষাকে সহজে নিজের ভাষায় উপযোগী হিসেবে রূপান্তর করে নিতে পারে, সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ের ভাষা যেটা সেটা। তো আমরা যদি খেয়াল করে দেখি, আরও আছে, আমরা যদি দেখি তাহলে 12 নম্বর বলতেছে যে কোনটি প্রোগ্রামিং ভাষা নয়, সেটা হচ্ছে সি প্লাস মাইনাস, যেটা এটা ভাষা না। প্রোগ্রামিং ভাষা হচ্ছে আপনার পাইথন, জাভা, সি ডাবল প্লাস, সি দিয়ে শুধু একটা প্লাস। মনে রাখবেন অনেকগুলো কম্পিউটারের ভাষা আছে, একটা আছে শুধু সি, আরেকটা আছে সি প্লাস, আরেকটা আছে সি দিয়ে দুইটা প্লাস, পাইথনও আছে, জাভাও আছে। এখন প্রশ্ন হলো জাভা কোনগুলো? জাভা হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি সেগুলো আপনার কী করে জাভা স্ক্রিপ্ট, আর জাভা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানানোর জন্য অ্যাপ, প্লে স্টোরে যত অ্যাপ দেখেন সবগুলো আপনার জাভা দিয়ে বানানো হয়। আর যত ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মানে কি মনে করেন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। মনে রাখতে হবে যতগুলো প্লে স্টোরে অ্যাপ আছে যেগুলো, সেগুলো হচ্ছে আপনার জাভা অ্যাপ। আর যদি ওয়েব ব্রাউজিং হয় মানে ইন্টারনেট দিয়ে যদি আমরা ব্রাউজ করি, সেটা হবে আপনার জাভা স্ক্রিপ্ট। তো আমরা দেখি এগুলো পাবো। প্রোগ্রামিংয়ের ভাষা হচ্ছে আপনি কি ট্রান্সলেট করে মেশিন কোড, অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষাটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে নিতে হয়। আর এই মেশিন কোডের ভাষাটায় যেটা 0 এবং 1 এই দুইটা সংখ্যা দ্বারাই কম্পিউটার সব বুঝে। তো মেশিন কোড কী তা আমরা দেখেন 14 নম্বর আছে যে বাইনারি কোডকে কী বলা হয়? মেশিন কোড বলা হয়। বাইনারি মানে কি 0 এবং 1, বাইনারি সংখ্যা মানে কি 0 এবং 1। আপনি যদি এখানে যদি লেখেন মনে করেন 50 লেখেন বা 500 লেখেন, কম্পিউটার কিন্তু 500 বুঝে না, কম্পিউটার কিন্তু 500 বোঝে না, কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে, ঠিক আছে? তো ওই 0 আর 1কে বলা হয় মেশিন ভাষা, আর এই 0 1কে আবার বাইনারি কোডও বলা হয়। 0 1কে মেশিন ভাষা বলে, 0 1কে বাইনারি কোডও বলা হয়। কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে? সেটা সরাসরি বুঝতে পারে, সেটা প্রোগ্রামিংয়ের ভাষা না বুঝে, সেটা কি বুঝে যে মেশিন ভাষাটা বুঝে। তো কম্পিউটার শুধু মেশিন ভাষা বুঝে, আর মেশিন ভাষা আরেকটা হচ্ছে বাইনারি কোড। আর বাইনারি কোড মানে কোনটা? 0 এবং 1। তাহলে মেশিন ভাষার সাথে যুক্ত আছে বাইনারির সাথে যুক্ত আছে 0 এবং 1। প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটা কোন প্রোগ্রামের সাহায্য করা হয়? সেটা হচ্ছে অনুবাদক, অর্থাৎ ট্রান্সলেটর, যেটা আমরা ইংরেজিতে বলি ট্রান্সলেটর। যেমন আমরা যদি মনে করি আমি একটা বাংলা লেখা এটাকে আমি ইংরেজিতে করতে চাই, তাহলে আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করি। একেবারে প্রোগ্রামের ভাষা কম্পিউটার তো বোঝে না, তাই সেটাকে মেশিন কোডে রূপান্তর করতে গেলে 0 এবং 1-এ রূপান্তর করতে গেলে একটা ট্রান্সলেটর লাগে, সেটার নাম বাংলা দেওয়া দিচ্ছে যে অনুবাদক। অনুবাদক প্রোগ্রামের কাজ কি? সেটা হচ্ছে রূপান্তর করা। অনুবাদকের কাজ হচ্ছে রূপান্তর করা। 18 নম্বর হচ্ছে যে অনুবাদক নির্দেশককে কিসে রূপান্তর করে? সেটা হচ্ছে মেশিন কোডে। অনুবাদকের কাজই হচ্ছে আপনার মেশিন কোডে বানানো। তো অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হয়? সেটা হচ্ছে দুই ধরনের হয়। অনুবাদক যে প্রোগ্রামার যেটা সেটা দুই ধরনের হয়। প্রোগ্রামিং ভাষা ও মেশিনের ভাষার মধ্যে রূপান্তর কাজটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে আপনার কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কথা বুঝেন, আমরা যত লেখালেখি লিখতেছি বা বিভিন্ন ধরনের ডিজাইন বানাতেছি, ছবি এডিট করতেছি, মনে করেন আমি কী লিখতেছি অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজে বাংলা ইংরেজিতে বাক্য লিখতেছি, কিন্তু এগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বুঝে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন কোডকে আবার বাইনারি কোড বলা হয়। তাহলে কোনটা বাইনারি কোড? সেটা হচ্ছে 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। তাই আমি যদি লিখি আই লিভ ইন বাংলাদেশ, তখন কম্পিউটার এটা বোঝে না, তখন এটাকে ট্রান্সলেট করতে হয়। এই ট্রান্সলেটরের নাম হচ্ছে অনুবাদক। ট্রান্সলেট করে এটাকে 0 এবং 1-এ রূপান্তর করতে হয়, করার পরে কম্পিউটারকে দিতে হয়, কম্পিউটার সেটা বোঝে। আর এই কাজটা করে এই প্রোগ্রামে যে অনুবাদক ট্রান্সলেটর দুইটা করে। কোনটা? একটা হচ্ছে কম্পাইলার করে আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার করে। সব নির্দেশনা একসাথে রূপান্তর করাকে বলে কম্পাইলার। কম্পাইলার কাজ কি? মানে সবগুলো একসাথে করে ফেলবে। মনে করেন আপনি 5টা সেন্টেন্স দিচ্ছেন ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেটারে, দেখবেন গুগল ট্রান্সলেটার 5টাকে একসাথে করে ফেলে দিবে। আর যদি একটা একটা করে দেয়, মনে করেন প্রথমে একটা বাক্য দিলে, পরে 2 নম্বর বাক্য, 3 নম্বর দিল, তাহলে সেটা বলে ইন্টারপ্রেট। ঠিক আছে? ইন্টারপ্রেট হচ্ছে কি একটা একটা করে দিবে। আর কম্পাইলারের কাজ হচ্ছে সবগুলো একসাথে দিয়ে দিবে। মানে আপনি যদি গুগল ট্রান্সলেটরে যদি আপনি 5টা বাক্য দেন, সেন্টেন্স দেন, যে বাংলা দিলেন 5টা, যে আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশ সবুজ দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এরকমভাবে যদি আপনি দিয়ে দেন কম্পিউটারে, মানে গুগল ট্রান্সলেটরে, তো গুগল ট্রান্সলেটে কী করে একসাথে সবগুলোকে কিন্তু কী করে ফেলে, যে সে বাংলা রূপান্তর করে আপনাকে দেবে বা ইংরেজিতে করে দিয়ে দিবে। ওইটা বলে কম্পাইলার বলে। যদি একসাথে সবটিকে দিয়ে দেয় তাহলে কম্পাইলার। আর যদি একটা একটা বাক্য করে দেয়, যে প্রথমে একটা বাক্য দিলে একটু পর আরেকটা দিল, তাহলে সেটা হবে আপনার ইন্টারপ্রেট। তো সব নির্দেশনা যদি একসাথে দেয় সেটা হচ্ছে কম্পাইল। ঠিক আছে? কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে? সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করে মেশিন ভাষাতে বানাই দেয়। কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্ভুলভাবে দেয়? সেটা হচ্ছে কম্পাইলারের কাজ হচ্ছে কি সবগুলো একসাথে দিয়ে দেওয়া, একটা একটা করে ধারাবাহিকভাবে দিবে না।
ঠিক আছে। কম্পাইল কখন রূপান্তর কাজ করে সেটা হচ্ছে সবগুলো নির্ভুলভাবে একসাথে দিয়ে দেয়। আর ধারাবাহিক বলে মানে ধারাবাহিক মানে কি একটার পরে একটা দেয়, সেটা হচ্ছে আপনার ইন্টারপ্রেট বলা হয়। কিছু রূপান্তর ব্যবস্থা যতই নির্দেশ দেওয়া হোক না কেন সব একসাথে দেয় না, মানে সবগুলো বাক্য একসাথে ট্রান্সলেট করে না, বাংলা থেকে ইংরেজিতে করে না, একটার পরে একটা করে, সেটাকে বলা হয় আপনার ইন্টারপ্রেট বলা হয়। 25 বলতেছে যে প্রোগ্রাম নির্দেশকে একটি একটি করে রূপান্তর করে সেটা বলে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট কি? ইন্টারপ্রেট একটা অনুবাদক। ইন্টারপ্রেট কি? একটা অনুবাদক যেটা একটা একটা বাক্যকে ট্রান্সলেট করে দেয়। আর কম্পাইলার একটা অনুবাদক, কম্পাইলার কাজ হচ্ছে কি আপনার যে সবগুলো একসাথে দিয়ে দেবে। কোন নির্দেশনা ভুল পেলে সেই নির্দেশনা আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। কোনো একটা নির্দেশ দিলেন কিন্তু সেটা ভুল হইলো, তখন সেই ট্রান্সলেটটা আর হয় না, সেটা থেমে যাবে। কোনটার জন্য? ইন্টারপ্রেটার। আর কম্পাইলার তো সব একসাথে দেওয়া দেয়, তাই ভুল হইলেও সে ভুল ধরতে পারে না। ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কী করবে? ভুল নির্দেশে কী হবে? থেমে যাবে, সেটা ভুল নির্দেশে সেটা থেমে যাবে, ধারাবাহিকভাবে একটা একটা রূপান্তর করবে। 30 নম্বর হচ্ছে কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত, সেটা হচ্ছে যে কোনো একটা শিখলে চলে। প্রোগ্রামিং ভাষা কোনটা শিখতে হবে সেটা ইম্পর্টেন্ট, আপনি যেটা শিখবেন ওইটাকে আপনার মাস্টার হতে হবে, এক্সপার্ট হতে হবে। আপনি যদি সি শিখেন কোনো ব্যাপার না, পাইথন শিখতে পারেন, জাভা শিখতে পারেন। জাভা শব্দ অর্থ আপনার কফি, অর্থাৎ ওই যে আমরা যে কফি খাই এই কফিকে বলা হয় জাভা। জাভা শব্দ অর্থ কি? জাভা শব্দ হচ্ছে আপনার কফি, আমরা যে কফি খাইতেছি সেই কফিকে বলা হয় জাভা বলা হয়। মানে এটা একটা অন্য ভাষা কি স্প্যানিশ বা ল্যাটিন এরকম কোনো একটা ভাষা শব্দ, জাভা শব্দ অর্থ কফি বলা হয়। ঠিক আছে, তো এখানে ভাষা হচ্ছে সি, পাইথন, জাভা, যে কোনো একটা শিখলে চলবে। তো সব প্রোগ্রামিং ভাষা মূল গঠন কেমন? একই রকম। যে কোনো প্রোগ্রাম শিখেন আপনি, সেটা পাইথন হোক, জাভা হোক, সি শিখেন, C++, সি একটা প্লাস শিখেন, সবই একই রকম, মানে মেন বেস কিন্তু একই রকম। আপনি যে কোনো অঙ্ক করেন না কেন, আপনি বীজগণিত করেন, পাটিগণিত করেন বা পরিসংখ্যান করেন, সবগুলো দেখবেন যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে সব একরকম না, ওইটাকে বলা হয় আপনার যে বেসিক একই রকম। 32 বলতেছে সি প্রোগ্রামিং ভাষার প্রতিটা নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়, সেটা বলছে যে সেমিকোলন দিতে হয়। যদি আমরা সি প্রোগ্রামিং শিখি তাহলে প্রত্যেকটা লেখা শেষ করার পর আমরা কী দিতে হবে? সেমিকোলন দিতে হবে। সেমিকোলন কোনটা? একটা কমা দেওয়া উপর একটা ফোঁটা আছে, দেখবেন কমা দেওয়া উপর একটা ফোঁটা আছে, ওইটাকে বলে সেমিকোলন। সহজে শেখার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি বেশ মজার, সেটা হচ্ছে পাইথন। কারণ এখন পাইথন সবচেয়ে জনপ্রিয়, আর এটা সহজে শেখা যায় এবং এটা খুবই কি মানে ভালো শেখা যায়, কি সহজে শেখা যায়। আর পাইথন এখন জনপ্রিয়, বিভিন্ন ওয়েবসাইট এখন পাইথন দা করা হয়, বিভিন্ন অ্যাপও কাজ করতেছে এখন। তাই আপনি যদি পাইথন শিখতে পারেন, পাইথন কিন্তু এখন জনপ্রিয়তা আছে, কারণ এখন সারা ওয়ার্ল্ডে সি প্লাস, জাভা এগুলো আগে ছিল, কিন্তু এখন পাইথনকে অগ্রাধিকার দিচ্ছে। তবে মনে রাখতে হবে আমরা যদি কোনো অ্যাপ বানাতে চাই তাহলে আমাকে জাভা শিখতে হবে। আর কোনো যদি ওয়েবসাইট বানাতে চাই, যারা ইন্টারনেটের মধ্যে আমরা ব্রাউজ করবো, বিভিন্ন ব্রাউজার দ্বারা, ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ব্রাউজ করবো, কোনো ওয়েবসাইট বানাতে চাই তাহলে জাভা স্ক্রিপ্ট লাগবে। আর বিভিন্ন ধরনের কাজ বর্তমানে আরও উন্নত কোনো কিছু বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে? যে পাইথনটা এখন খুবই অগ্রাধিকার দিতেছে। নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় এদের জন্য কোন ভাষাটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে পাইথন। কারণ এখন পাইথন খুবই মানে জনপ্রিয়তা পাইতেছে, আর পাইথনে অনেক সুযোগ সুবিধা এখন পাওয়া যেতেছে। সুযোগ সুবিধা বলতে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স পাবেন, কি ফ্রিতে ইউটিউবে পাবেন, যে বিভিন্ন দেশের বা বাংলা ভাষা বা হিন্দি ভাষা পাবেন, সহজে শিখতে পারবেন। কি 35 বলতেছে যে পাইথন ভাষায় কোড লেখার জন্য প্রথমে কী তৈরি করতে হবে? প্রথমে আপনাকে প্রোগ্রামিংয়ের পরিবেশ তৈরি করতে হবে, তারপর আপনাকে শিখতে হবে। তো পাইথন ডাউনলোড করার জন্য কোন লিঙ্কটা, সেটা হচ্ছে www.python.org/downloads। আপনি যদি পাইথন ডাউনলোড করতেছেন তাহলে পাইথনের ওয়েবসাইট হচ্ছে আপনার www.python.org। এটা একটা সংস্থা, তাই .org দেওয়া আছে, .com হবে না, কারণ এটা একটা কি সংস্থা, ঠিক আছে, একটা সংগঠন। তো আমরা বলতে পারি www.python.org, org দ্বারা অর্গানাইজেশন বোঝাই, /স্ল্যাশ বলে তারপরে ডাউনলোডস। অ্যাপ্লিকেশন নামানোর পর কী করতে হবে? সেটা ইনস্টল করতে হবে, সেটা সবাই জানে। অ্যাপ্লিকেশন নামানোর পরে, ডাউনলোড করার পরে ইনস্টল দেবো। পাইথনের ইনস্টল উইন্ডোর নিচের দিকে ঠিক চিহ্ন দেওয়ার জন্য কয়টা অপশন থাকে, সেটা বলছে যে 2টা অপশন থাকবে। তো পাইথন প্রোগ্রাম শেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনার টনি সফটওয়্যার, যেটা এটা ব্যবহার করা। পাইথন প্রোগ্রাম শেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা? শেখার জন্য, লেখার জন্য। তো পাইথন প্রোগ্রাম যদি আমরা লিখতে চাই বা শিখতে চাই তাহলে আমাকে টনি সফটওয়্যার ব্যবহার করতে হবে। টনি হচ্ছে পাইথন প্রোগ্রাম লেখার সফটওয়্যার একটা, ঠিক আছে। ইলাস্ট্রেটর আমরা চিনি, ইলাস্ট্রেটর কাজ হচ্ছে ছবি আঁকা। মাইক্রোসফট অফিসের কাজ হচ্ছে কি লেখালেখি করা বা হিসাব নিকাশ করা বা প্রেজেন্টেশন করা। ফক্স প্রো হচ্ছে একটা ডাটাবেস। তো টনি এর ওয়েবসাইট কোনটা? টনি ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে কি আপনার tony.org। টনি ডাউনলোড করার ওয়েবসাইট হচ্ছে কি tony.org। টনিও একটা সংস্থা, অর্গানাইজেশন, তাই tony.com হবে না, কম দ্বারা কমার্শিয়াল মানে ব্যবসা, ঠিক আছে। আর সিএ দ্বারা আচ্ছা সিএ এখানে নাই, যা হোক tony.org হবে না, মানে org হবে, মানে org দ্বারা অর্গানাইজেশন বোঝায়, ঠিক আছে। আর কম দ্বারা কমার্শিয়াল বোঝায়, সিএ দ্বারা অন্য কোনো কিছু বোঝায় সম্ভবত, বা ভুল দিছে এটা।
তো আমরা বলতে পারি যে যদি বলে যে টনি ডাউনলোড করবো তাহলে আমরা বলবো যে tony.org, আর পাইথন ডাউনলোড করে হচ্ছে www.python.org আর /the download। তারপর বলতেছে যে টনি সফটওয়্যারের আউটপুট দেখতে কোন বাটনে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে রান। আপনি যদি কোনো একটা সফটওয়্যারে কাজ করেন সেটা যদি আপনি দেখতেছেন যে কেমন হয়েছে, তাহলে আপনি রানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে কতটুকু কাজ হয়েছে। 42 বলতেছে যে পাইথন প্রোগ্রামে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে কোনটি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট দিতে হবে, তারপর প্রথম ব্র্যাকেট দিতে হবে। কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট দিয়ে প্রথম ব্র্যাকেট দিতে হবে। পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার কোড কোনটা, আপনি যদি পাইথন ভাষায় আপনি যদি ওয়েবসাইটে হ্যালো দেখাতে চান তাহলে প্রিন্ট লিখে আপনাকে কী দেবে, প্রথম ব্র্যাকেটের ভিতরে হ্যালো দিতে হবে, প্রথম ব্র্যাকেটের ভিতরে হ্যালো দিতে হবে। প্রিন্ট লিখে প্রথম ব্র্যাকেটের ভিতরে হ্যালো দিতে হবে, ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু ঊর্ধ্ব কমা আছে, উপরে ইনভার্টেড কমা আছে। 40 বলতেছে প্রিন্ট প্রথম ব্র্যাকেট দেওয়া আছে যে ফাংশনের কাজ কি, সেটা হচ্ছে আপনার বার্তা যদি প্রিন্ট করতে চান, মানে কি মুদ্রণ করতে চান, কাগজ আনতে চান। প্রোগ্রামের ভেতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়, সেটা হচ্ছে আপনি বেরিয়ে বলে প্রোগ্রামের ভিতরে কোথায় ডেটা সঞ্চয় করা হয়। ডেটা মানে কি, আমরা যে ফেসবুকে যে ছবি আপলোড করি বা লেখালেখি করি, এই লেখাগুলো কি আর মুছে যায় বা ডিলিট হয়ে যায় না। আপনি মনে করেন আপনার ফেসবুক আইডিতে আপনি মনে করেন যে আপনি 10টা ছবি পোস্ট করছেন, তারপর আপনি 1 বছর ধরে আপনি মনে করেন যে আর ফেসবুক আর মোবাইলে রাখলেনই না, ইনস্টলই দিলেন না, তাহলে সেটা কি আপনার আইডি থেকে 10টা ছবি কি ডিলিট হয়ে যাবে না? 1 বছর পরে এগুলো কিন্তু আপনার আইডিতে 10টা ছবি পাবেন। তাহলে ওই যে এটাকে বলা হয় ডেটা, এই ছবিগুলো লেখাগুলো এগুলো হচ্ছে ডেটা, এগুলোকে কোথায় সঞ্চয় করা হয় মানে সেভ করা রাখা হয়, সেটা হচ্ছে বলে মানে সেভ করা রাখা হয়। তারপর আমরা যদি দেখি এখানে দেখেন আছে সিসলিজ আছে যে চলক বা বলে কিসের মতো, সেটা হচ্ছে বক্সের মতো। চলক বা ভেরিয়েবল যে এটা দেখতে কেমন, এটা একটা বক্সের মতো থাকে। ভেরিয়েবল শব্দের অর্থ কী, সেটা হচ্ছে আপনার পরিবর্তনশীল। ভেরিয়েবল মানে কি পরিবর্তনশীল। ভেরিয়েবল কী নামে পরিচিত, সেটা হচ্ছে আপনার চলক নামে পরিচিত। চলক মানে কি, এটা যে কোনো সময় পরিবর্তন হয়, মান পরিবর্তন হয়। যেমন আমরা বীজগণিতে XY যেটা আমরা চলক বলি, যে কোনো সময় X এর মান চেঞ্জ হতে পারে। 49 বলতেছে কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আপনার পাইথন। কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না, অর্থাৎ পাইথন প্রোগ্রাম বা চলক বা ভেরিয়েবলের জন্য কোনো ডেটা টাইপ ঘোষণা করার দরকার হয় না। এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। মানে কি, আপনি যখন প্রোগ্রামিংয়ের জন্য আপনার ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হবে না পাইথন করলে, মানে পাইথনে কাজ করলে। 50 বলতেছে কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রামে চিনতে পারা যায়, সেটা হচ্ছে নির্দিষ্ট নাম দিলে কোনটির মাধ্যমে ভেরিয়েবলে পুরো প্রোগ্রামকে চিনতে পারা যায়, সেটা হচ্ছে কি আপনি যদি নির্দিষ্ট একটা নাম দেন তাহলে আপনি এই প্রোগ্রামকে আপনি চিনতে পারবেন যে এই প্রোগ্রামের নাম কি। 51 বলতেছে যে ভেরিয়েবলের নামে সবসময় কয়টি শব্দ হয়, সেটা হচ্ছে একটি, অর্থাৎ আপনি একটা শুধু শব্দ দিতে পারবেন। ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারবে না, সেটা হচ্ছে কি সংখ্যা, প্রথম অক্ষর সংখ্যা হতে পারবে না। এখানে দেখা আছে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই A থেকে Z পর্যন্ত ছোটো হাতে বড় হাতের অথবা আন্ডারস্কোর যেটা এটা দিতে পারবেন, যে আন্ডারস্কোর এটা দিতে পারবেন। তবে কোনো অক্ষর যেমন সংখ্যা বা স্টার হ্যাশ ডলার এই চিহ্ন দিতে পারবেন না, পার্সেন্টেজ দিতে পারবেন না। 53 বলতেছে যে ভেরিয়েবলের নামকরণের নিচে কোনটি ব্যবহার করা যাবে না, সেটা আমরা বললাম যে @, এটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমরা @, ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের নামে প্রথম অক্ষর হিসেবে কোনটি ব্যবহার করা যাবে, আমরা ইচ্ছা করলে ওই যে এটাকে বলা হয় আমরা ব্যবহার করতে পারবো। এটার নাম কি, এটা হচ্ছে আন্ডারস্কোর। এই আন্ডারস্কোরটা আমরা ব্যবহার করতে পারবো। সংখ্যা ব্যবহার করা যাবে না, স্টার হ্যাশ @, পার্সেন্ট এগুলোই ব্যবহার করা যাবে না। কোনটা ব্যবহার করা যায়, এটা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ভেরিয়েবলে কোন নামকরণটি ভুল, সেটা হচ্ছে আপনার ওই যে দিচ্ছে আপনার 1XYZ, কারণ আমরা জানি প্রথমে সংখ্যা থাকা যাবে না, প্রথমে কি থাকা যাবে না, সংখ্যা প্রথমে থাকা যাবে না, সেটা আমরা ইউজ করতে পারবো না। কোনটি সঠিক ভেরিয়েবল, সেটা হচ্ছে এই যে গ নাম্বারটা, ঠিক আছে, সঠিক ভেরিয়েবল। কেন, আচ্ছা ভেরিয়েবল কী কী থাকবে, আমরা তো বললাম যে ছোটো হাতে বড় হাতে অক্ষর থাকবে বা আন্ডারস্কোর দিতে পারবেন, কিন্তু দিতে পারবেন না কোনটা, সেটা হচ্ছে আপনার যে সংখ্যা অথবা স্টার @, ডলার চিহ্ন তারপর কি পার্সেন্ট চিহ্ন, এগুলো আপনি দিতে পারবেন না। 58 বলতেছে কোন ধরনের ভাষায় ছোটো হাতের ও বড় হাতের একই অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ ভাষায়। অর্থাৎ আপনি যদি কোনো একটা মানে কোন ভাষার মধ্যে যদি আপনি ছোটো হাতের বা বড় হাতের অক্ষর দেন তাহলে একই অক্ষর আলাদা হিসেবে ধরা হয়। পাইথন প্রোগ্রামে সংরক্ষিত শব্দকে কি বলে, সেটা হচ্ছে কিওয়ার্ড। পাইথনে যদি আমরা সেভ করা ওয়ার্ডকে বলা হয় কিওয়ার্ড বলা হয়। পাইথন 3.101 কয়টা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে 35টা আছে, মনে রাখতে হবে। পাইথন 3.10 মানে কি ভার্সন, পাইথনের 3.10 ভার্সন, সেটার মধ্যে আপনার কি আছে 35 আছে ওয়ার্ড।
যে কোনটি সংরক্ষিত শব্দ নয় সেটা হচ্ছে নাম্বার, কারণ নাম্বার কি নাম্বার সেভ করা হয় না। কিওয়ার্ড নয় কোনটি সেটা হচ্ছে ইনক্রিজ, সেটাও নয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। ট্রু, নান, কন্টিনিউ এগুলোকে পাইথন প্রোগ্রামে কি বলে সেটা বলে কিওয়ার্ড বলা হয়। ট্রু, নান, কন্টিনিউ এগুলোকে কিওয়ার্ড বলা হয়। 64 দেখেন যে ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সমান চিহ্ন। ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করা হয়। ভ্যালু অ্যাসাইন করা মানে কি? ভ্যালু অ্যাসাইন করা মানে হচ্ছে আপনাকে ডেটা জমা করা। ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করাকে কি বলে? আমরা জানি যে ভ্যালু অ্যাসাইন করা। ডেটা জমা মানে কি? ভ্যালু অ্যাসাইন করা। প্রোগ্রামে ভেরিয়েবলের মান কতবার পরিবর্তন করা যায়? একাধিকবার, আপনার যত খুশি তত। পাইথনে এজ ভেরিয়েবলের মান কীভাবে 30 রাখা যায় সেটা হচ্ছে আপনি এজ লেখে সমান সমান দেবেন 30। আর প্রাইস ভেরিয়েবল মানকে কীভাবে আপনি প্রিন্ট করবেন সেটা হচ্ছে আপনি প্রিন্ট লিখে তারপর আপনি কী করবেন, প্রথম ব্র্যাকেটের ভিতরে আপনি প্রাইস লেখাটা লিখবেন। তো এই যে 70 নম্বরটা বলতেছে যে প্রোগ্রামটির আউটপুট কি হবে, আমরা বলবো যে 15 হবে। ঠিক আছে, আউটপুট হবে কি 15 হবে। তারপর দেখেন কম্পিউটারে কোন অংশ ডেটা প্রক্রিয়াকরণ করে সেটা হচ্ছে আপনার প্রসেসর। প্রসেসরের কাজ হচ্ছে প্রক্রিয়া করা। প্রসেসর শব্দের অর্থ হচ্ছে আপনার প্রক্রিয়া। ইন্টিজার নাম্বারের বাংলা কি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা আপনি প্রথম অধ্যায় গণিতের আর জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ে আপনি পাবেন যে পূর্ণ সংখ্যাকে বলে ইন্টিজার বলে, স্বাভাবিক সংখ্যাকে বলে ন্যাচারাল নাম্বার বলা হয়, আর ভগ্নাংশ, মূলদ, অমূলদ, এটা প্রথম অধ্যায়ে পাবেন। দেখেন ইংরেজিতে লেখা আছে ইন্টিজার মানে হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে কি বলে সেটা হচ্ছে ইন্ট বলা হয়। পাইথনে ইন্ট কিসের সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে আপনার ইন্টেগার। ইন্টেগার মানে কি পূর্ণ সংখ্যা। মার্ক 85 হলে মার্ক ভেরিয়েবল ডেটা টাইপ কী হবে সেটা হবে ইন্ট হবে। ইন্ট মানে কি? কারণ ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন 85 পূর্ণ সংখ্যা, তাই আমরা কী দেবো ইন্ট বলবো। ইন্ট মানে ইন্টেগার। ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে কি বলে সেটা হচ্ছে আপনার ফ্লোটিং নাম্বার বলা হয়। তাহলে ভগ্নাংশযুক্ত সংখ্যা ইংরেজিতে বলা হয় ফ্লোটিং। 77 বলতেছে এসটিআর কিসের সংক্ষিপ্ত সেটা হচ্ছে স্ট্রিংয়ের সংক্ষিপ্ত। টেক্সট বা অক্ষর জাতীয় তথ্যকে কোন ভেরিয়েবলে জমা রাখা হয় সেটা এসটিআর স্ট্রিংয়ে জমা রাখা হয়। অর্থাৎ আপনি যদি কোনো সংখ্যা ছাড়া যদি আপনি এবিসিডি যদি জমা রাখতে চান তাহলে স্ট্রিং জমা রাখতে হবে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে এসটিআর মানে কি স্ট্রিং। স্ট্রিংয়ে জমা রাখে কোনগুলো? অক্ষর, এবিসিডি অক্ষর। আর বলে জমা রাখে ট্রু ফলস জমা রাখে। ঠিক আছে, লজিক্যাল ডেটা। লজিক্যাল মানে কি সত্য না মিথ্যা, এই লজিক্যাল সেটা আপনি ইন্টারে গেলে পাবেন। আর ইন্ট দ্বারা ইন্টেগার বোঝায়, সেটা কি পূর্ণ সংখ্যা। আর ফ্লট দ্বারা কি বোঝায়? ভগ্নাংশ সংখ্যা জমা রাখে। তাহলে এটা মুখস্থ রাখবেন যে অক্ষর, এবিসিডি অক্ষর বা টেক্সট জমা রাখে এসটিআর, বোল্ড জমা রাখে লজিক্যাল ডেটা যেটা ট্রু ফলস সত্য না মিথ্যা। আইএনটি ইন্ট দ্বারা বোঝায় কি ইন্টেগার মানে পূর্ণ সংখ্যা। আর ফ্লট দ্বারা বোঝায় কি ভগ্নাংশ। বলতেছে যে বার 7 হলে বার ভেরিয়েবলের ডাটা টাইপ কী হবে সেটা বলছে এসটিআর হবে। তারপরে দেখেন স্ট্রিং ভেরিয়েবলে কিসের মধ্যে তথ্য রাখতে হয় সেটা হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশনের মধ্যে। অর্থাৎ একটা উর্দু চিহ্ন। দেখেন এখানে দেখেন সিঙ্গেল কোটেশন মানে কি বোঝাচ্ছে। দেখেন এই যে দেখেন এখানে দেওয়া আছে বার লেখে কি আছে 7 যে লেখছে 7-এর মাঝে দেখেন যে কি আছে দুই দিকে 7-এর দুই পাশে দুইটা কমা আছে। ঠিক আছে, এটাকে বলা হয় কোটেশন বলা হয়। তাহলে এই সিঙ্গেল ডাবল কমা না, কিন্তু একটা করে কমা আছে। ঠিক আছে, 7-এর এদিকে একটা কমা এদিকে একটা কমা। কিন্তু আমরা জানি ন্যারেশন লিখতে গেলে কি হয়? দুইটা কমা দিতে হয়। সেটা বলে আপনার কি বলা হয়? মানে কোটেশন, ডাবল কোটেশন বলা হয় কি। তাহলে আমরা স্ট্রিং লিখতে গেলে একটা সিঙ্গেল কোটেশন আমরা দেব। 81 বলতেছে কোন ভেরিয়েশনে লজিক্যাল ডাটা রাখা হয় সেটা আমরা বললাম যে বলে রাখা হয়। মানে লজিক্যাল মানে কি ট্রু ফলস সত্য না মিথ্যা সেটা বললে। আর এই বল মানে বলিয়ান, এটা আপনি শিখবেন যে বলিয়ান নামে এক ব্যক্তি, সে আপনার কি লজিক্যাল ডাটা আবিষ্কার করছে, তাই তার নাম অনুসারে বলিয়ান ডাটা বলা হয়। এটা সংক্ষেপে দিচ্ছে বল বলা হয়। তো বলিয়ান ডাটা সংক্ষিপ্ত বলা হয় বল। ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা হয় সেটা হচ্ছে মেমোরিতে। কম্পিউটারে মেমোরিতে জমাবে। কম্পিউটারে যদি আমরা ডেটা জমা রাখতে চাই সেটা মেমোরিতে কী হবে? জমা হবে। মনে রাখতে হবে যে কম্পিউটারে আমরা যদি রাখি সেটা অবশ্যই মেমোরিতে জমা হবে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন দেওয়া আছে যে 84 দেওয়া আছে যে কোনো ভেরিয়েবলে ডেটা টাইপ কোনটি, মানে কোনো ভেরিয়েবলে ডেটা টাইপ কোনটি সেটি বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে। সেটা হচ্ছে টাইপ দিয়ে প্রথম ব্র্যাকেট এটা দিয়ে আমরা বের করতে পারবো যে কোন ধরনের এটা ফাংশন বা কোন ধরনের ডেটা আছে।
73.08 কোন ধরনের ডেটা, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোটিং কেন? ভগ্নাংশ, ঠিক আছে। দশমিক মানে তো ভগ্নাংশ, ঠিক না? দশমিক মানে ভগ্নাংশ, তাই ফ্লোট। মনে রাখতে হবে এসটিআর মানে কি? এসটিআর দ্বারা অক্ষর বা টেক্সট, ইন্টিজার দ্বারা সংখ্যা, পূর্ণ সংখ্যা, ফ্লোট দ্বারা ভগ্নাংশ বা দশমিক। দশমিক থেকে তো আমরা ভগ্নাংশ সংখ্যা বের করি। আর বুলিয়ান মানে কি? লজিক্যাল, ট্রু অর ফলস, ঠিক আছে। বলছে এটা এই প্রোগ্রামটি আউটপুট কী হবে, সেটা হচ্ছে আপনি ক্লাস ফ্লোট। কেন ফ্লোট হবে? কারণ আমরা বললামই তো সেটা ভগ্নাংশ। 2.08 পাইথনে ডেটা টাইপ পরিবর্তন করা হয় কোন ফাংশনের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার কাস্টিং কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটা, সেটা হচ্ছে নাম্বার, যেটা সেটা না। কিসের মাধ্যমে ভেরিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে আপনার কাস্টিংয়ের মাধ্যমে আপনার সংখ্যা পরিবর্তন করতে পারবেন। x সমান ইন্টেগার 3.4, এখানে x এর মান কত হবে, সেটা হচ্ছে আপনার কি x এর মান হবে কি 3 হবে, কারণ 3 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.4 দেওয়া আছে, তাই 0.4 হচ্ছে আপনার কি ফ্লট, মানে কি এই দশমিকটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে এই যে এখানে বললো 90 নম্বরটা যে x সমান কি দেওয়া আছে, দেখেন ভালোভাবে যে বলছে এখানে যে x সমান ইন্ট, x সমান কি আছে ইন্ট, প্রথম ব্র্যাকেট দেওয়া 3.4 দিছে। তাহলে আমরা যে ইন্ট মানে কি পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার, তাহলে পূর্ণ সংখ্যা কত 3। আমরা যদি 5.7 লিখি তাহলে কী হবে, 5.7 লিখলে আমরা জানি যে 5 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 7 হচ্ছে দশমিক। তো এটাই তো বলছে যে এক্স কী হবে, এক্স হবে ইন্টিজার, কারণ এটা পূর্ণ সংখ্যা। প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট দেওয়ার জন্য কোনটি ব্যবহার করতে হবে, সেটা ইনপুট মানে ইনপুট দিতে হবে। ইনপুট মানে কি আপনি ইনপুট দিতে হবে। 92 বলতেছে যে প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট ফাংশন আসলে কি হয়, সেটা হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশন বন্ধ হয়ে যায়। প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট ফাংশন কি হয়ে যায়, সেটা হচ্ছে এক্সিকিউশন বন্ধ হয়ে যায়। তারপর দেখেন পাইথনে ইন্টিজার ইনপুট ব্যবহার করার কারণে ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি হবে, সেটা হবে কী হবে ইন্টিজার হবে, কারণ ইন্টিজার মানে কি আমরা জানি পূর্ণ সংখ্যা। বার ইনপুট প্রিন্ট টাইপ বার লেখা আছে, তাহলে প্রোগ্রামে 7 ইনপুট দিলে আউটপুট কি হবে, সেটা হবে কী হবে, যদি আমরা 7 দিই তাহলে সেটা হবে স্টেয়ার হবে। কেন? ইনপুট 0 0 যারা মানে ও দেওয়া আছে, ও ফাংশন যাই হোক না কেন কোনো স্ট্রিং হিসেবে হিসেবে নেওয়া হয়। তাই প্রোগ্রামে 7 ইনপুট দেওয়ার পরও বার ভেরিয়েশনের ডেটা টাইপ স্টেয়ার, মানে কী বলতেছে দেখেন যে বার ইনপুট কী দিছে, যে ফাঁকা দিছে, প্রথম ব্র্যাকেট দিছে, প্রিন্ট টাইপ বার লেখছে। তো দেখেন এখানে আমরা স্টেট দিছি কেন, দেখেন ভিতরে কি আছে টাইপ বার লেখা আছে, মানে সংখ্যার লেখা নাই, এখানে কি লেখা আছে, এখানে অক্ষর লেখা আছে, এবিসিডি অক্ষর দেওয়া আছে, প্রথম ব্র্যাকেটের ভিতরে দেখেন বার লেখা আছে, তাই আমরা জানি এটা টেক্সট। ইনপুট এটা কিন্তু শূন্য না, ঠিক আছে, কি বলছে ইনপুট শূন্য বা ও, যেটাই আমরা বলি যে ইনপুট শূন্য বা ও ফাংশনের ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন দিয়ে তার ভেতরে নির্দেশনা লেখা যায়, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, মানে কি একটা কোটেশন দিতে হবে। আপনি দেখেন খেয়াল করে, এই যে আপনি যদি দেখেন এখানে কোটেশনের ভিতরে কী দিতে হয়, একটা সংখ্যা দিতে হয়, মানে এই ঊর্ধ্বকমা একটা দিতে হয়। এই যে দেখেন 86 নাম্বারটা দেখেন, উত্তরটা হচ্ছে খ। দেখেন এই যে ফ্লটের ভিতরে কিন্তু দেখেন কি আছে, একটা কিন্তু ক্ষমা দেওয়া আছে, মানে ঊর্ধ্বকমা দুই দিকে কি একটা করে দেওয়া আছে। তা আমরা জানি যে ভিতরে কিন্তু মানে এই যে প্রথম ব্র্যাকেট, ঠিক আছে, ইনপুট এটা শূন্য না, এটা কিন্তু প্রথম ব্র্যাকেট। আবার বলতেছি যে 95টা খেয়াল করে দেখেন যে লেখছে কি ইনপুট লেখা যে দুইটা ব্র্যাকেট একসাথে দিতে গিয়ে এটা মানে শূন্যর মতো হয়ে গেছে, আসলে এটা ইনপুট দেওয়া প্রথম ব্র্যাকেট, ফাঁকা জায়গাটা এটা বোঝা যেতেছে না, ঠিক আছে। ইনপুট প্রথম ব্র্যাকেট বলতেছে, তাহলে এই প্রথম ব্র্যাকেটে কিছু লিখলে আপনি কি করবেন, আপনাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, নাকি একটা ঊর্ধ্বকমা দুই দিকে একটা করে দিতে হবে, ডাবল না, ওই যে ন্যারেশনের মতো ডাবল না। 96 বলতেছে যে পাইথনে গুণ অপারেটর কোনটা, আমরা জানি সেটা হচ্ছে স্টার দ্বারা গুণ বোঝায়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডও বলেছি। কোনো বাঘ বোঝায় কোনটা, সেটা হচ্ছে স্ল্যাশ, এটা আমরা তো বুঝাইছি কি হয় মানে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বলছি। আর নিচে কোনটি মডুলার অপারেটর, সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে মডিউলার। 99 বলতেছে A4 B2 C A%B, তাহলে প্রিন্ট সি, প্রোগ্রামটির আউটপুট কি হবে, সেটা হবে কী হবে 0 হবে, ঠিক আছে। তারপর দেখেন গাণিতিক অপারেটরের সর্বমোট কয়টা থাকে, সেটা হচ্ছে 5টা। গাণিতিক অপারেটর 5টা কেন, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে মডুলা মানে পার্সেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে মডুলা মানে কি পার্সেন্ট। তারপর আমরা যদি খেয়াল করে দেখি 101 রিলেশনাল অপারেটর সর্বমোট কয়টা, সেটা হচ্ছে 6টা। রিলেশনাল কোনগুলো, সম্পর্কযুক্ত অপারেটর দেখেন গাণিতিক বলছে, গাণিতিক মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ আর পার্সেন্ট, আর সম্পর্ক মানে রিলেশন,
সেটা অপারেটর মোট কয়টা, সেটা হচ্ছে 6টা। কোনগুলো দেখেন, সমান চিহ্ন, নট ইকুয়াল মানে নট সমান না, লেস দেন আছে, লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। এই যে এইগুলো হচ্ছে বলা হইতেছে যে এগুলোকে বলে আপনার রিলেশন। কোনটা, সমান, সমান না, বড়, ছোট, বড় এবং সমান, বড় অথবা সমান, ছোট অথবা সমান, সেগুলো। 102 বলতেছে তুলনা করার সময় আমরা কী ব্যবহার করি, তুলনা করার সময় ডান দিকে ও বাম দিকের অপারেন্ট অসমান হলে কোন অপারেটর, আচ্ছা অপারেটর আমরা অপারেটরটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমরা যে এই যে সেটা ব্যবহার করা, মানে কি এটার নাম কি, নট ইকুয়াল। কি বোঝাইতেছে, তুলনা করার সময় কথাগুলো এখানে বোঝা যেতেছে না, এই কারণে মানে লেখাটাই এরকম দেখা যায়। আমি বাংলা বলি, 102 বলতেছে আমরা যদি তুলনা করি এবং বাম দিকে এবং ডান দিকে যদি সমান না হয় তাহলে আমরা কী লিখবো, নট ইকুয়াল লিখবো না। হ্যাঁ, নট ইকুয়ালটা ওইভাবেই, ওই যে একটা আশ্চর্য চিহ্ন দিয়ে সমান দেই। আমরা জেনারেল ম্যাথের মধ্যে আমরা পড়ছি কি, আমরা যদি সমান না হয় তাহলে এই সমান চিহ্ন দিয়ে কি আমরা কাটা দিই, নট ইকুয়াল, ঠিক না। মনে করেন 5 সমান সমান 7, এখন সমান যদি না হয় আমি কী করি, আমরা কাটা দিই না, যে সমান না, কেটে দিই। ও এটা বলছে এখানে এইভাবে করা হয় না, এইভাবে এখানে করা হয় কীভাবে, যে একটা আশ্চর্য চিহ্ন দিয়া সমান চিহ্ন দেবেন, এটা দ্বারা বোঝাবে কি যে সমান নয়। তা ডান দিকে আর বাম দিকে সমান না হলে, অসমান হলে কী লিখবো, নট ইকুয়াল। আর বলছে যে ডান দিকেরটা যদি চেয়ে বাম দিকেরটা যদি কী হয়, ছোট বা সমান হয়, তাহলে আমরা কী লিখবো যে বড়, এবং কী লিখবো, বড় অথবা সমান। ডান দিকেরটা চেয়ে বাম দিকেরটা ছোট বা সমান হলে তাহলে আমরা লিখবো যে মানে ছোট, তারপর কী লিখবো, যে সমান, এটা দিব। কি বলছে এটা, বলছে ডান দিকে এটা চেয়ে বাম দিকে এটা ছোটো হয়েছে, তাহলে মনে করেন ধরেন যে ডান দিকে আছে 6, বাম দিকে আছে 3, তো সে বলতেছে যে ডান দিকেরটা চেয়ে বাম দিকেরটা কি বলছে, যে ছোট হলে আমরা এইভাবে দেব না, এভাবে দেব না, আমরা দেব কিভাবে, আমরা দেব ওই এভাবে দেব, ঠিক আছে। তাহলে ডান দিকেরটা হচ্ছে ছোট নাকি বড়, ডান দিকেরটা বড় আর বাম দিকেরটা ছোট হইতেছে, তাই আমরা ওই এই চিহ্নটা আমরা দিব, যে ছোট চিহ্ন এবং সমান, এই চিহ্নটা আমরা দিব। অর্থাৎ ডান দিকের অপারেটর যদি চেয়ে বাম দিকেরটা যদি অপারেন্ট যদি ছোট বা সমান হয় তাহলে আমরা কি দেব, ছোট দেব, তারপর সমান দিব। 104 দেখেন, পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা, ইফ। শর্ত যদি হয় তাহলে ইফ দ্বারা শর্ত বোঝাই, কোনো পাইথনে যদি আমরা শর্ত বোঝাই, লজিক্যাল মানে শর্ত যদি বোঝাই আমরা যে শর্ত, তাহলে আমরা ইফ দিব। ইফ মানে শর্ত, কন্ডিশনাল, ইংরেজিতে আমরা ইফ প্লাস সেন্টেন্স পড়েছি। প্রোগ্রামে যদি কি অর্থে ইফ স্টেটমেন্টের ব্যবহার তুলনা করা হয়, যদি অর্থে, ইফ মানে কি যদি, ইফ কি অর্থে ব্যবহার করা হয়, বলছে যে ইফ স্টেটমেন্টের পর কি থাকে, কোলন থাকে। তাহলে 106 মনে রাখতে হবে, 106 মনে রাখতে হবে যে ইফ স্টেটমেন্টের পরে কি দিতে হয়, কি থাকে, সেটা হচ্ছে কি কোলন। কোলন কাকে বলে, এই যে দুইটা আমরা ওই যে বিসর্গের মতো যে দুইটা এরকম দুইটা থাকে, কোলন থাকে। 107 বলতেছে ইফ এর মধ্যে দেওয়া শর্তের মান যদি সত্য হয় তবে তাকে কি বলবো, তাহলে পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। যদি ইফের দেওয়া মান যেটা থাকবে এটা যদি সত্য হয়, ইফের দেওয়া মান যদি সত্য হয় তাহলে পরে লাইনে কাজগুলো সম্পাদন করা হবে, এডিট করা হবে। আর যদি 108 বলতেছে কখন ইফের বডিতে প্রোগ্রামে নিয়ন্ত্রণ যাবে না, সেটা হচ্ছে ইফের মান মিথ্যা হলে তাহলে সেটা কাজটা আর করবে না, কারণ মিথ্যা, সত্য নয়। পাইথন প্রোগ্রামে কি অর্থে এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অন্যতা অর্থে। এলস মানে অন্যতা। ইফ এলস স্টেটমেন্টে ইফ এর শর্ত যদি মিথ্যা হয় তবে কি হবে, তবে এলসের বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। মানে ইফ বলতেছে কি, ইফ এবং এলসের মধ্যে পার্থক্য বোঝেন। ইফ মানে বলতেছে যদি ইফ দ্বারা কোনো একটা সেন্টেন্স থাকে আর ওইটা যদি সত্য হয় তাহলে পরে কাজ হবে, আর যদি মিথ্যা হয় তাহলে পরে কাজ হবে না, তখন আমরা এলসের যে কাজটা আছে সেই কাজটা হবে, ঠিক আছে, ওইটা বলতেছে। মানে কি, আমি বললাম যে যদি সে আসে তাহলে বৃষ্টি হবে, তাহলে আমরা ইফ দিয়ে লিখলাম যে যদি সে আসে, আর এই কথা যদি এই কথাটা সত্য হয় মানে সে যদি সত্যিই আসে তাহলে বৃষ্টি হয়ে যাবে। তার মানে বললাম যে ইফের যে সেন্টেন্সটা থাকবে ওইটা যদি সত্য হয়
তাহলে পরে কাজটা হবে। আমরা উপরে যে পড়ছি, কোনটায় পড়েছি উপরে দেখেন, সেটা 107 বলছে যে ইফের যদি শর্ত যদি মান সত্য হয়ে যায় তাহলে পরের লাইনে কাজ করা শুরু করে দিবে, সম্পাদিত হবে। মানে কি, আমি ইফ দিয়ে বললাম যে যদি ইফের বাংলা তো যদি সে আসে তাহলে বৃষ্টি হবে। তাহলে আমরা বললাম যে এখন দেখলাম সে আসলো, তাহলে তো আমরা ইফের যে বললাম যে এই অংশটা কী হলো, সত্য হলো। ইফ হি কেম, ইফ হি কামস বললাম যে যদি সে আসে, তাহলে দেখলাম সে সত্যি আসলো আমাদের বাসায়। তাহলে যদি কথাটা আমরা দেখি হলো সত্য হয়ে গেল, তাহলে পরবর্তী লাইন কী হবে, বৃষ্টি হবে, এটা অটোমেটিক। আর যদি সে না আসতো তাহলে তো বৃষ্টি হবে না, তাহলে কি হবে, তাহলে পরের লাইনটা ওই যে এলস ব্যবহার করা হবে, মানে অন্যথায় যদি সে না আসে তাহলে আমরা বাইরে যাব না। তাহলে এই এলসের মাধ্যমে আমরা দেবো কি, বাইরে যাব না, তখন এই কাজটা করবে। কথাটা বুঝেন, ইফ দ্বারা মানে সেন্টেন্স থাকবে, যদি সে আসে আমরা পড়তে বসবো। এখন দেখলাম যে সে আসলো, তাহলে পরে কাজটা কি হবে, সে পড়তে বসলো। তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি মানে সত্য হয় যে সে আসলোই, তাহলে আমরা পরের লাইনটা কাজ করবে যে আমরা পড়তে বসবো। আর যদি মিথ্যা হয় যে সে আসলো না, যদি সে আসে কিন্তু দেখলাম আসলো না, তাহলে তো আমরা পড়তে বসবো না। তাহলে কি করব, ওইটা বসতে তখন আমরা এলস বলবো, মানে এলসের যে সেন্টেন্স যে লাইনটা দিয়ে দেবো সেটাই এলস, মানে কি অন্যতা। যদি সে আসে, এখন আসলো না, তাহলে আমরা অন্যতা কি করব, অন্যতা আমরা বাহিরে যাব। 111 বলতেছে যে নিচে কোন স্টেটমেন্টটি জোড় সংখ্যা মানে নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাম্বার ফার্স্ট সেন্টেন্স, তারপরে টু, তারপর ডাবল সমান চিহ্ন দিয়ে 0, সেটা ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে। কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা জানতে হলে বর্ষ সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে 400 দ্বারা ভাগ করতে হবে। মানে 2030 সাল, সেটা কি ফেব্রুয়ারি মাস কি কোন বর্ষ অধিবর্ষ কিনা, মানে 2030 সাল ফেব্রুয়ারি কি 29 দিনে হবে কিনা, মানে অধিবর্ষ লিপিয়ার হবে কিনা, সেটা জানার জন্য 2030কে 400 দ্বারা ভাগ দিবেন। ঠিক আছে, ভাগ দিলে পূর্ণ সংখ্যা হলে হ্যাঁ বর্ষ মানে অধিবর্ষ হবে, আর পূর্ণ সংখ্যা না হলে অধিবর্ষ হবে না। অর্থাৎ কোনো বর্ষ সেটা অধিবর্ষ মানে কি লিপিয়ার হবে কিনা সেটা জানার জন্য, যে 2032 সাল সেটা লিপিয়ার হবে কিনা সেটা জানার জন্য আপনি 2030কে বা 32কে 400 দ্বারা ভাগ করবেন। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে মনে রাখবেন ফেব্রুয়ারি 29 দিনে, আর পূর্ণ সংখ্যা না আসে যদি দশমিক আসে তাহলে 28 দিনে হবে। 113 বলতেছে ইফ স্টেটমেন্টে একাধিক শর্ত দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অর। একাধিক শর্ত যদি দিতেছেন তাহলে অর দেব, অথবা মানে যদি সে আসে পড়তে বসবো, যদি সে আসে অথবা বাইরে যাব, যদি সে আসে অথবা ছাদে যাব, এরকম। 114 বলতেছে যে একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ ও এলস এর মাঝখানে কোনটা থাকে, সেটা হচ্ছে ইলিফ থাকে। ঠিক আছে, তারপরে দেখেন একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে অন্যতা যদি অর্থে কী ব্যবহার করে, ইলিফ ব্যবহার করা হয়। তারপরে এই যে 116 নাম্বারটা বলতেছে যে এই প্রোগ্রামটি আউটপুট কী হবে, আউটপুট বলছে যে পি হবে। আউটপুট কী হবে, পি, কারণ প্রোগ্রামটি নাম্বার নামে ভেরিয়েবলে কী আছে, ভ্যালু 3 অ্যাসাইন করা আছে। এরপর শর্ত আরোপ করা আছে যে নাম্বারের ভ্যালু যদি 0 এর বড় হয় তবে পি প্রিন্ট হবে, 0 এর ছোটো হলে এন প্রিন্ট, আর অন্যথায় জেড প্রিন্ট হবে। যেহেতু নাম্বারের ভ্যালু 3 যা 0 থেকে বড়, তাই আউটপুট পি হবে। দেখেন এখানে কী বলছে যে নাম্বার দিচ্ছে 3, আর বলছে ইফ নাম্বার যদি কি হয় 3, যদি 3 প্রথম দেখেন যে 116 নাম্বার বলতেছে নাম্বার প্রথমে দিলাম 3, মানে কি সংখ্যা হচ্ছে 3। তারপর বলছে যদি সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে আপনি প্রিন্ট করবেন পি, আর যদি সংখ্যাটা 0 থেকে ছোটো হয় তাহলে প্রিন্ট করবে এন, আর অন্যথায় আর না হলে আপনাকে জেড প্রিন্ট করতে হবে। তাহলে আমরা দেখলাম যে 3 0 থেকে বড়, তাহলে আমাদের পিও প্রিন্ট করতে হবে। কথা বোঝেন, আমি একটা শর্ত দিলাম যে একটা নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে আপনি প্রিন্ট করবেন পি, আর যদি 0 থেকে ছোটো হয় তাহলে এন করবেন, আর দুইটাই যদি না হয়, বড় যদি না হয় ছোটো যদি না হয়, তাহলে মনে করেন সমান হইলো, তাহলে আপনি জেড প্রিন্ট করবেন। তাহলে আমরা দেখলাম 3 0 থেকে বড়, তাহলে তো আমরা পি প্রিন্টই করব। এটা হচ্ছে আউটপুট, পি দেখাইতেছে। দৈর্ঘ্যকে ফুট থেকে মিটারে রূপান্তরের ক্ষেত্রে দৈর্ঘ্যের মান ও 3.28 এর মধ্যে কোন অপারেশনটি করতে হবে, সেটা হচ্ছে ভাগ। কেন, দৈর্ঘ্যকে ফুট থেকে মিটারে রূপান্তর করার জন্য দৈর্ঘ্যের মান ও 3.28 এর মধ্যে কোন অপারেটর করতে হবে, সেটা হচ্ছে ভাগ করতে হবে। দৈর্ঘ্যকে ফুট থেকে মিটারে রূপান্তর করব, তাই আমরা ভাগ করব। 118 বলতেছে যে পাইথন প্রোগ্রামে ইলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ কোনটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনার ম্যাচ। ইলিফের বদলে আমরা ম্যাচ ব্যবহার করি। ইলিফ মানে কি, আপনি যদি একাধিক শর্ত দেওয়া থাকেন, ঠিক আছে, অর ব্যবহার করা হয়, এই অরকে বলা হয় ইলিফ। এখন বলছে এই ইলিফের বদলে আপনি ম্যাচও দিতে পারেন।
কোনো স্টেটমেন্টে কোনো বৈধ ভেরিয়েবলের মানের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্টটা হবে কি ম্যাচ। বৈধ মানে কি মিলতেছে, আমি একটা দিলাম শর্তটা আমরা ম্যাচ খাইছে মিল খাইছে, তাহলে আমরা সেটাকে ম্যাচ বলবো। ব্রেক স্টেটমেন্টটি কোনটির সাথে যুক্ত হয় সেটা হচ্ছে ম্যাচ হলে আমরা ব্রেক বলবো। এইখান থেকে আছে যে পাইথন প্রোগ্রামে ইলিপ স্টেটমেন্টের মতোই একই রকম কাজ করে, সেটা হচ্ছে ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস আর ব্রেক এই দুটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে হয় যে ব্রেকটা ম্যাচের সাথে ব্যবহার করা হয় আর কেজও ব্রেকের সাথে মানে ব্যবহার করা হয়। তাহলে ম্যাচের সাথে দুইটা ব্যবহার করে, একটা হচ্ছে কেজ আর একটা হচ্ছে ব্রেক। তাহলে বলতেছে যে ব্রেকটা কোথায় ব্যবহার করা হয়, আমরা বলবো ম্যাচের সাথে ব্যবহার করা হয়। দেখেন ম্যাচ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সটেনশনকে কী বলে, সেটা হচ্ছে ম্যাচ EXP। 122 বলতেছে কোনো স্টেটমেন্টে ম্যাচ এক্সপ্রেশনের সম্ভাব্য মান দেওয়া হয় কোনটা, সেটা হচ্ছে কেস। অর্থাৎ কোন স্টেটমেন্টে ম্যাচে তো দুইটা মান থাকে, ম্যাচে কোন দুইটা থাকে, একটা হচ্ছে দেওয়া আছে এখানে কেস আর একটা হচ্ছে কি ব্রেক, এই দুইটা মান ব্যবহার করা হয় ম্যাচের মধ্যে। ঠিক আছে, তো বলতেছে যদি আমরা সম্ভাব্য মান থাকে তাহলে আমরা কেস বলবো। কোনো স্টেটমেন্টে যদি ম্যাচে যদি সম্ভাব্য থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি, সেটাকে বলবো কেস মানে কি সম্ভাব্য, মানে যদি অর্থে যে হ্যাঁ হতে পারে। কেস কিওয়ার্ড আর ম্যাচ স্টেটমেন্টের মাঝে ন্যূনতম একটি কি থাকতে হবে, সেটা হচ্ছে কি স্পেস, ন্যূনতম একটা ফাঁকা স্পেস থাকতে হবে, স্পেস কি থাকতে হবে। 124 বলতেছে প্রোগ্রামে একই কাজ বারবার সম্পন্ন করতে হলে কী ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লুপ ব্যবহার করতে হবে। লুপ মানে কি, অনেকে দেখবেন লুপিং মিউজিক শুনে লুফি সং, যেটা বলে লুপ সং দেখবেন আপনি ফেসবুকে সার্চ দিলে দেখবেন লুপ সং বা লুফি সং মানে কি একটা গানে আপনি 50 বার 20 বার 30 বার করে কী হবে মানে গাইতে থাকবে, এটাকে বলে লুপ। আপনি যে কোনো প্লেয়ারে MX প্লেয়ার বা ইউটিউবে আপনি লুপ দিতে পারবেন। লুপ মানে কি, আপনি ইউটিউবে একটা গান 5 মিনিট আছে, সেটাকে আপনি যদি মনে করেন যে আপনি বারবার সেই গানটা আপনি মানে বাস্তব আপনার কাছে, তাহলে আপনি এই লুপ সিলেক্ট করলে সেটিংয়ে গিয়ে দেখবেন লুপ আছে, লুপ সিলেক্ট করলে দেখবেন এই গানটাই কিন্তু বারবার বাজবে, মানে গানটা শেষ হয়ে গেলে 5 মিনিটের গানটা শেষ হয়ে গেলেও আবার প্রথম থেকে আবার বাজতে থাকবে, এইভাবে বাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বন্ধ না করেন। লুপের কাজ কি, বারবার কাজ করা, মানে আপনি একটা গান 5 মিনিটের সেটা একবার মানে ইউটিউবে যদি চালু করেন তাহলে 5 মিনিট হয়ে গেলে গানটা বন্ধ হয়ে যাবে। কিন্তু লুপ যদি দেন সেটিংয়ে গিয়ে যদি লুপ দেন ইউটিউবে, তাহলে সেটা কী হবে যে এই গানটা 5 মিনিট হয়ে গেলে তো গানটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আবার পুনরায় চালু হয়ে আবার বাজতে থাকবে, এবার বাজতে থাকবে। অনেকে আছে ঘুমের মধ্যে কী করে যে একটা মিউজিক দিয়ে সে ঘুমায় গেল। এখন মিউজিকটা যদি অনেকে দেখালো মিউজিকটা দিল, এখন দেখালো গান শেষ হয়ে গেল, তো কী হলো ইউটিউব তো বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই লুপ দিলে এই গানটায় বারবার বাজবে। লুপি সং দেখবেন পাওয়া যায় ইউটিউবে বা সেটিংও পাবেন। তো এটা বলছে যে প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়। 125 বলছে লুপ কী করে, মানে কতবার সম্ভব যে একাধিকবার, যতবার খুশি ততবার কাজ করা যাবে লুপ দ্বারা। তো বলছে লুপ কতবার নির্বাহ করতে হবে তা জানা থাকলে কোনটি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ফর ব্যবহার করা যায়। কি ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা যায়, সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল দিয়ে। ভেরিয়েবল ব্যবহার করে লুপের কি গণনা করা যায়, সেটা হচ্ছে কি আবর্তন সংখ্যা। আবর্তন সংখ্যা মানে কি কতবার গানটা বাজবে, আবর্তন হবে মানে পর্যায়ক্রমে গানটা কতবার বাজবে সেটা বলতেছি। যেসব ভেরিয়েবলে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করতে ব্যবহার করা হয় তাদেরকে কী বলে, সেটা বলে কাউন্টার ভেরিয়েবল। গণনা যেহেতু করতে পারি তাহলে কাউন্ট মানে কি গণনা করা, যে গণনা করে তাকে বলে কাউন্টার বলা হয়। ফর ইন রেঞ্জ 1 আর 7 প্রিন্ট হ্যালো, প্রোগ্রামটি রান করলে কতবার হ্যালো প্রিন্ট হবে, সেটা হচ্ছে কি এখানে দেখা যেতেছে না। আচ্ছা কতবার প্রিন্ট হবে সেটা, আচ্ছা আমরা দেখি আরেকটা দিকে 131 দিকে 130টা এখানে কত দেওয়া আছে বোঝা যেতেছে না। 131 বলতেছে ফর আই ইন রেঞ্জ 1 8 2 প্রিন্ট পাইথন, প্রোগ্রামটি রান করলে কতবার পাইথন লেখাটি প্রিন্ট হবে, সেটা হচ্ছে 4 বার প্রিন্ট হবে। ঠিক আছে, কীভাবে দেখেন, প্রদত্ত প্রোগ্রামটিকে ভেরিয়েবল আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হয়ে 8 এর আগ পর্যন্ত ফর লুপ চলতে থাকবে, আর প্রতিবারে লুপ চলার পর আই এর মান 2 করে বৃদ্ধি পাবে। সেই হিসাবে ফর লুপটি 4 বার চলে 4 বার পাইথন কথাটি প্রিন্ট হবে, ওইটা বলছো। আচ্ছা এটা 4 দিছে। 132 দেখেন ফরে ইন রেঞ্জ 10 1 -3 প্রিন্ট এ, প্রোগ্রামটি রান করলে আউটপুট কি আসবে, সেটা হচ্ছে 10 আসবে, 7 আসবে এবং 4 আসবে। ঠিক আছে, ফর এ ইন রেঞ্জ 1 এবং 6 দিয়ে আছে। ইফ a%2 নট ইকুয়াল 0 দিয়ে আছে, দেখেন একটা আশ্চর্য চিহ্ন আর ইকুয়াল দিয়ে আছে, মানে কি নট ইকুয়াল। তো প্রিন্ট এ, প্রোগ্রামটি রান করতে হলে কি হবে, সেটা হচ্ছে 1 3 5 করে বাজবে। কেন, প্রোগ্রামটি একটি ফর লুপ ব্যবহৃত হয়েছে, এখানে একটা ফর আছে, ফর লুপ দেখেন প্রথমে লেখা আছে ফর 133,
তো যা থেকে 6 এর আগ পর্যন্ত নির্বাহ করে, মানে কি 1 থেকে 6 এর আগ পর্যন্ত বাঁচবে। প্রতিবার ফর লুপে ঢোকার পর এ ভেরিয়েবলের মান যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তবে এ এর মান প্রিন্ট করবে। মূলত এই প্রোগ্রামটি 1 থেকে 6 এর আগ পর্যন্ত সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যা 2 দ্বারা ভাগ যায় না, তাই 1 বার বাজবে, 3 বার এবং 5 বার। এটাই বলতেছে। একটি স্টেটমেন্টকে 10 বার নির্বাহ করার জন্য কোনো স্টেটমেন্টটি অধিক সুবিধাজনক, সেটা হচ্ছে ফর। 10 বার ব্যবহার করার জন্য আমরা ফর ব্যবহার করতে পারি। ঠিক আছে, স্টেটমেন্ট কতবার নির্বাহ করে তা জানা থাকলে ওয়াইল লুপের তুলনায় ফর লুপ অধিক সুবিধাজনক। যে আপনি কতবার গানটা বাজবে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি ফর লুপ ব্যবহার করবেন। একটি লুপের ভেতরে আরও একটি লুপ থাকলে তাকে কি বলে, সেটা বলে কি নেস্টেড লুপ। একটা ভেতরে আরেকটা থাকলে নেস্টেড। আউটার লুপের পূর্বে কোন লুপের কাজ শেষ হয় সেটা হচ্ছে কি ইনার লুপ। আউটার লুপের পূর্বে কোন লুপের কাজ শেষ হয়, ইনার মানে কি ভেতরে, আউটার মানে কি বাইরে। আগে ভেতরেরটা কাজ শেষ হবে, তারপর বাইরেরটা। ওয়াইল কী ধরনের স্টেটমেন্ট, ওয়াইল হচ্ছে লুপ, ওয়াইল দ্বারা লুপ বোঝায়। স্টেটমেন্ট কতবার সম্পাদন হবে তা আগে জানা থাকলে আমরা কোনটি ব্যবহার উপযোগী, সেটা হচ্ছে ওয়াইল। কোনো লুপের শুরুতে শর্ত পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে ওয়াইলের শুরুতে কী থাকে, শর্ত থাকে। ওয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্টকে কী বলে, সেটা বলে কম্পাউন্ড স্টেটমেন্ট বলে। ফরের বিকল্প হিসেবে আমরা ওয়াইল ব্যবহার করতে পারি। কাউন্ট 1, ওয়াইল কাউন্ট 5 কী দিছে, ছোটো সমান দিছে। প্রিন্ট আইসিটি কাউন্ট সমান কাউন্ট প্লাস 1 দেশে প্রোগ্রামটি রান করলে কতবার আইসিটি প্রিন্ট হবে, সেটা হচ্ছে 5 বার। কেন 5 বার প্রিন্ট হবে, দেখেন প্রোগ্রামটি কাউন্টের ভ্যালু হচ্ছে 1 অ্যাসাইন করা হয়েছে। এরপর ওয়াইল লুপ ব্যবহৃত হয়েছে যেখানে কাউন্টের মান দেশে 5 না হওয়া পর্যন্ত লুপটি চলবে এবং একবার করে আইসিটি লেখাটি প্রিন্ট হবে। এখানে সর্বমোট 5 বার আইসিটি আসবে। প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্টে স্থানান্তর করার জন্য কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কন্টিনিউ। প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী মানে আগেরটার যদি স্থানান্তর করতে চান তাহলে আপনি কন্টিনিউ ব্যবহার করবেন। কম্পাইলার কখন কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে, মানে কি দেখেও না দেখে বান করে চলে যায়, সেটা হচ্ছে প্রদত্ত শর্তের মান যদি মিথ্যা হয় তাহলে কম্পাইলার সেটাকে উপেক্ষা করে মানে কি দেখেও নজর দিল না দিয়ে চলে গেল। তারপর বলতেছে যে 145 যে পাইথন প্রোগ্রামের লুপের মধ্যে ব্রেক পেলে কি হয়, ব্রেক পেলে প্রোগ্রাম লুপ থেকে বের হয়ে যায়। যদি পাইথন প্রোগ্রামে যে লুপের মধ্যে যদি একটা ব্রেক মারে দেন তাহলে আর এই লুপটা আর 5 বার 10 বার করে আর গানটা বাজবে না, তখন এটা বের হয়ে যাবে। তো এই হলো আপনার 6 অধ্যায়। এখানে দেওয়া আছে আপনার কী দেওয়া আছে, সেটা হচ্ছে বহুপদী, কিছু দেওয়া আছে বহুপদী যেগুলো আপনি উপরে যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এখানে বেশি কিছু না, আপনি বেসিকটা জানলে এগুলো পারবেন। যেমন দেখেন 153 বলতেছে ইন্টারপ্রেটের কাজ করা থামিয়ে দে কখন, যদি নির্দেশ ভুল দেয় তাহলে। আরেকটা কি, সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে, ঠিক আছে সেটা। তো প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয় কোনটা, কম্পিউটারের উপরে নাকি না কাজের ধরনের উপর আর নিজের আগ্রহের উপর। যে মানে প্রোগ্রামিং ভাষা পছন্দ যেটা, সেটা কোন পছন্দ করবেন, মানে আপনি কোনটা পছন্দ করবেন প্রোগ্রামিং ভাষা, সেটা আপনি নিজের আগ্রহ, আপনি কোনটা শিখতে আগ্রহী বা কাজের ধরনের কোন ধরনের কাজ করবেন। যেমন আমি বলছিলাম যে অ্যাপ বানাতে গেলে জাভা, ওয়েবসাইট বানাতে গেলে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। এটা নির্ভর করে আপনার উপরে আপনি কী কাজ করবেন। দেখেন 149 বলতেছে কম্পিউটার ভাষা কোনটা, আমরা জানি 0 আর 1 হচ্ছে কম্পিউটার ভাষা। তাহলে আপনি দেখেন বেসিক জানলে এগুলো আপনি এমনি পারবেন। 150 উপরে যা আলোচনা করছি এগুলো পারলে আপনি এগুলো এমনি পারবেন। কেন পারবেন, কারণ ওইখানে আমরা আলোচনা করছি যে কম্পিউটারে ব্যবহার করা হয় কোনটা, কম্পিউটার আছে C++ ভাষা আছে, জাভা আছে, পাইথন, তিনটাই কিন্তু কম্পিউটার ভাষা। তারপরে দেখেন পাইথন কেন ব্যবহার মানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, কারণ ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ডেটা সায়েন্সের জন্য, অটোমেশনের জন্য, মানে AI এর জন্য। অনুবাদক প্রোগ্রাম কোনটা, অনুবাদক হচ্ছে 2 ধরনের, একটা আছে কম্পাইলার আর একটা আছে ইন্টারপ্রেটার, সেটা ঠিক আছে। দেখেন বেশিরভাগগুলো আমরা এমনি বলতে পারি। তারপরে দেখেন ডেটা প্রক্রিয়া করার জন্য কম্পিউটারকে কাজ করতে হয় কি সংখ্যা দিয়ে, শব্দ দিয়ে, লজিক দিয়েও কম্পিউটারে কাজ করতে হয়, যেটা সত্য না মিথ্যা। পাইথন প্রোগ্রামে ডেটা কোনটা ব্যবহার করা হয়, বুল ব্যবহার করা, মানে কি বুলেরিয়ান যেটা বলছিলাম যে সত্য না মিথ্যা। STR মানে কি টেক্সট, ফ্লোট মানে কি ভগ্নাংশ, সেটা আমরা উপরে আলোচনা করছি। বুলিয়ান ডাটা এটা কি, এটা হচ্ছে ট্রু বা ফলস, ট্রু ফলস নিয়ে আলোচনা করে, সত্য মিথ্যা নিয়ে বুলিয়ান ডাটা আলোচনা করে, আমরা উপরে আলোচনা করেছি। তো বার একটি বুলিয়ান টাইপের ভেরিয়েবল হলে এর ডাটা হতে পারে কি হতে পারে, ডাটা হয় সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, নান বলে কোনো কিছু নাই। টাইপ কাস্টিং ফাংশন কোনটা, টাইপ কাস্টিং ফাংশন হচ্ছে আপনার INT, ফ্লোট, STR। INT দ্বারা ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোট দ্বারা ভগ্নাংশ, STR দ্বারা টেক্সট, যেটা আমরা উপরে আলোচনা করেছি, ঠিক আছে। 167 বলছে যে গাণিতিক অপারেশন কোনটা, আমরা জানি যোগ, গাণিতিক
আরেকটা আছে মডিউলা। গাণিতিক হচ্ছে কোনটা? যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে মডুলো মানে হচ্ছে আপনার পার্সেন্ট। তাহলে গাণিতিক হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ, আর মডুলো মানে কি? মডুলো মানে হচ্ছে পার্সেন্ট, সেটা। তো এই হলো বিষয় যেগুলো আপনি চেষ্টা করলে আপনি পারবেন, ঠিক আছে। এগুলো আছে আপনার উপর আমরা আলোচনা করেছি, সেগুলো আপনি জানলে এগুলো আপনি ইজিতে আপনি পারবেন, ঠিক আছে। আগে জানতে হবে আপনার উপরে বেসিকগুলো, তাহলে এখানে যেগুলো আছে সেগুলো আপনি ইজিতে জানতে পারবেন। যেমন আমরা দেখি এখানে দেওয়া আছে, যেমন ম্যাচ স্টেটমেন্টে দুইটা থাকে, একটা হচ্ছে আপনি কেস আর একটা হচ্ছে ব্রেক, যেটা আমরা আলোচনা করছি 5 মিনিট আগে। তো এইগুলো আপনি জানতে হবে। প্রোগ্রামে শর্ত থাকলে কী হয়? শর্ত থাকলে আপনি ইফ আছে, এলিফও আছে, আর কি আছে? এলসও আছে, তিনটাই আছে, ঠিক আছে। তিনটা শর্তই আছে আপনি ইফ প্রোগ্রামে, আমরা একটু আগে আলোচনা করছি। তাহলে এই হলো বিষয়। তো এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়, আমরা আলোচনা করছি। আমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা অধ্যায় আমরা আলোচনা করছি। আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তাহলে সহজে আপনি বুঝতে পারবেন যে এই আইসিটি নিয়ে যত এমসিকিউ আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।